20 অক্টোবর 2011 লিবিয়ার শহর সিরতের একটি ভাঙা ড্রেন পাইপের ভেতরে লুকিয়ে আছেন একজন বৃদ্ধ মানুষ। তার শরীর রক্তাক্ত, কাপড় ছিঁড়ে গেছে, কিন্তু চোখে ভয়ের কোনো চিহ্ন নেই। হাতে এখনো ধরা রয়েছে সোনার পিস্তল। কয়েক ঘন্টা পর সেই মানুষটিকে টেনে হিঁচড়ে বের করা হবে, মারধর করা হবে, এমনকি হত্যা পর্যন্ত করা হবে। কিন্তু অবাক করার বিষয় হলো, এই মানুষটি কোনো সাধারণ ব্যক্তি ছিলেন না। তিনি ছিলেন মুয়াম্মার গাদ্দাফি, একজন শাসক যিনি 42 বছর ধরে লিবিয়া শাসন করেছেন। কেউ তাকে বলে মুক্তিদাতা, আবার কেউ বলে নির্মম স্বৈরশাসক, আর কেউ বিশ্বাস করে তিনি পশ্চিমা শক্তির বিরুদ্ধে দাঁড়ানোর শাস্তি পেয়েছিলেন। কিন্তু আসল সত্যটা কি? যে মানুষটি লিবিয়ায় ফ্রি শিক্ষা, ফ্রি চিকিৎসা, সস্তা জ্বালানি এবং বিশ্বের অন্যতম উচ্চ জীবনমান তৈরি করেছিলেন, সেই মানুষকেই কেন নিজের দেশের মানুষেরা হত্যা করল? তিনি কি সত্যিই জনগণের নায়ক ছিলেন, নাকি তিনি ছিলেন এমন এক স্বৈরশাসক যাকে সরানো ছাড়া ওই দেশের জনগণের আর দ্বিতীয় কোনো উপায় জানা ছিল না? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, গাদ্দাফির পতনের পেছনে কি শুধু লিবিয়ার জনগণই দায়ী, নাকি এর পেছনে কাজ করেছিল বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলো? আজ আমরা খুঁজে বের করব সেই উত্তর। 1942 সালে লিবিয়ার মরুভূমির বুকে একটি বেদুইন পরিবারে জন্ম নেন মুয়াম্মার গাদ্দাফি। ছোটবেলায় তিনি উট আর ছাগল চড়াতেন, কিন্তু খুব অল্প বয়স থেকেই তিনি একটি বিষয় লক্ষ্য করেন, তার দেশ তেলে ভাসছে, কিন্তু জনগণ দরিদ্র। কারণ দেশের সম্পদের বড় অংশ চলে যাচ্ছে বিদেশি কোম্পানির কাছে, আর বাকি অংশ চলে যাচ্ছে ক্ষমতাসীন রাজা ইদ্রিসের ঘনিষ্ঠদের হাতে। এই বৈপরীত্য গাদ্দাফির মনে আগুন জ্বালিয়ে দেয়। তিনি সেনাবাহিনীতে যোগ দেন আর গোপনে গড়ে তোলেন একদল তরুণ অফিসার। 1969 সালের 1 সেপ্টেম্বর রাজা ইদ্রিস চিকিৎসার জন্য দেশের বাইরে চলে যান। ঠিক তখনই গাদ্দাফি রক্তপাতহীন এক সামরিক অভ্যুত্থান ঘটান। মাত্র 27 বছর বয়সে তিনি ক্ষমতায় চলে আসেন, এবং এখান থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে বিতর্কিত শাসনগুলোর একটি। ক্ষমতায় এসেই তিনি বিদেশি তেল কোম্পানিগুলোর বিরুদ্ধে অবস্থান নেন। তাদের বলেন, আমাদের তেল আমাদের নিয়মে বিক্রি হবে। বিশ্ব অবাক হয়ে গেল। বহুজাতিক কোম্পানিগুলো শেষ পর্যন্ত তার শর্ত মেনে নিতে বাধ্য হলো, আর তাতেই লিবিয়ার ভাগ্য বদলে গেল। কোষাগারে ঢুকতে শুরু করলো বিপুল অর্থ। এই অর্থ দিয়ে গাদ্দাফি শুরু করলেন বিশাল সামাজিক কর্মসূচি। শিক্ষা হলো বিনামূল্যে, চিকিৎসাও হলো বিনামূল্যে। অনেক পরিবার সরকারি সহায়তায় বাড়ি পেল। বিদ্যুৎ ও জ্বালানির দাম অত্যন্ত কম রাখা হলো। আফ্রিকার দরিদ্র দেশগুলোর মধ্যে লিবিয়া দ্রুত অন্যতম ধনী দেশে পরিণত হলো। জনগণের বড় একটি অংশ গাদ্দাফিকে তখন মুক্তিদাতা হিসেবেই দেখত। কিন্তু গল্পের অন্য দিকও ছিল। গাদ্দাফি শুধু লিবিয়ার পরিবর্তন করেই থামেননি, তিনি চেয়েছিলেন পুরো আফ্রিকা এবং আরব বিশ্বকে একত্র করতে। তিনি পশ্চিমা আধিপত্যের প্রকাশ্য সমালোচক ছিলেন। জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে তিনি পশ্চিমা শক্তির বিরুদ্ধে তীব্র ভাষায় বক্তব্য দিতেন। এমনকি তিনি গোল্ড দিনার নামক একটি স্বর্ণভিত্তিক মুদ্রা চালুর ধারণাও সামনে আনেন। তার যুক্তি ছিল, কেন আফ্রিকার সম্পদ ডলারের মাধ্যমে নিয়ন্ত্রিত হবে? এই প্রস্তাব বাস্তবায়িত হয়নি, তবে এটি তাকে আরও বিতর্কিত করে তোলে। পশ্চিমা দেশগুলোর সঙ্গে তার সম্পর্ক ক্রমশ খারাপ হতে থাকে। এর মধ্যে আসে একের পর এক সংঘাত, সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, লকারবি বিমান বিস্ফোরণ নিয়ে বিতর্ক। বছরের পর বছর ধরে লিবিয়া আন্তর্জাতিক অঙ্গনে একঘরে হয়ে পড়ে। কিন্তু তবুও গাদ্দাফি টিকে ছিলেন। মনে হচ্ছিল তাকে কেউ সরাতে পারবে না। কিন্তু ইতিহাসে এমন একটি ঝড় আসছিল যা পুরো মধ্যপ্রাচ্যকে বদলে দেবে। 2011 সাল তিউনিসিয়া থেকে শুরু হয় এক গণ আন্দোলন। এরপর মিশর, ইয়েমেন, সিরিয়া, যা শেষ পর্যন্ত পৌঁছায় লিবিয়াতে। এই আন্দোলনের নাম ছিল আরব বসন্ত। প্রথমে গাদ্দাফি বিষয়টিকে গুরুত্ব দেননি। তিনি বিশ্বাস করতেন জনগণ এখনও তার পক্ষেই আছে। কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। বিক্ষোভ ছড়িয়ে পড়ে শহর থেকে শহরে, আর গাদ্দাফি ঘোষণা দেন তিনি শেষ পর্যন্ত লড়বেন, পিছু হটবেন না। এমনকি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহার শুরু করেন। ঠিক তখনই আন্তর্জাতিক পরিস্থিতি নাটকীয়ভাবে পাল্টে যায়। জাতিসংঘের অনুমোদনের পর ন্যাটো হস্তক্ষেপ শুরু করে। আকাশ থেকে হামলা, সামরিক ঘাঁটি ধ্বংস, সরকারি বাহিনীর শক্তি ভেঙে পড়তে থাকে। গাদ্দাফির সবচেয়ে বড় শক্তি ছিল সেনাবাহিনী, আর সেটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। অবশেষে 2011 সালের অক্টোবর মাস বিদ্রোহীরা রাজধানী দখল করে। গাদ্দাফি পালিয়ে যান তার জন্মশহর সিরতে, কিন্তু সেখানেও তিনি নিরাপদ ছিলেন না, কারণ কনভয় ন্যাটোর বিমান হামলায় ছত্রভঙ্গ হয়ে যায়। আহত অবস্থায় তিনি আশ্রয় নেন একটি ড্রেন পাইপে। সেখান থেকেই তাকে খুঁজে বের করা হয়। এরপর যা ঘটেছিল তা ক্যামেরায় ধরা পড়ে। বিশ্বের কোটি কোটি মানুষ সেই ভিডিও দেখেছিল। কয়েক ঘন্টার মধ্যেই ঘোষণা আসে, মুয়াম্মার গাদ্দাফি মৃত। 42 বছরের শাসনের সমাপ্তি ঘটে একটি ড্রেন পাইপের ভিতরে। তাহলে গাদ্দাফি কি হিরো ছিলেন নাকি ভিলেন?
সত্যি বলতে তিনি দুটোরই কিছু অংশ ছিলেন। একদিকে তিনি লিবিয়ার তেল সম্পদকে ব্যবহার করে দেশের জীবনমান উন্নত করেছিলেন, অন্যদিকে তার শাসনে রাজনৈতিক বিরোধিতা, স্বাধীন গণমাধ্যম এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান ছিল অত্যন্ত সীমিত। তিনি বহু মানুষের কাছে মুক্তিদাতা, আবার কিছু মানুষের কাছে স্বৈরশাসক। এই কারণেই গাদ্দাফিকে এক অংশে ব্যাখ্যা করা কঠিন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, গাদ্দাফির মৃত্যুর পর যে গণতন্ত্র ও স্থিতিশীলতার স্বপ্ন দেখানো হয়েছিল, লিবিয়া আজও সেই স্বপ্ন পুরোপুরি দেখতে পায়নি। দেশটি বছরের পর বছর গৃহযুদ্ধ, বিভক্ত সরকার, রাজনৈতিক অস্থিরতার মধ্যে আটকে ছিল। তাই আজও অনেক লিবিয়ান একটি প্রশ্ন করেন, গাদ্দাফি কি সত্যিই সমস্যার মূল ছিলেন, নাকি তার পতনের পর শুরু হওয়া বিশৃঙ্খলাই ছিল আরও বড় ট্র্যাজেডি? আর সেই প্রশ্নের উত্তর আজও ইতিহাস খুঁজে বেড়াচ্ছে। কারণ কিছু নেতার মৃত্যু তাদের গল্পের সমাপ্তি নয়, বরং নতুন বিতর্কের শুরু করে।